আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গল্পের অন্তিম পর্ব। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। হঠাৎ মুখের উপর পানির ছিটা পড়তেই আমার ঘুম ভেঙে গেল। ঘুম ঘুম ভাব নিয়ে চোখ খুলে মুখের সামনে ফাতেমাকে দেখে তো আমার চক্ষু চড়ক কাজ। সেকেন্ডের মধ্যেই চোখের ঘুম উধাও হয়ে গেল। আমি ভ্রু কুঁচকে চোখ ছোট ছোট করে ওর মুখের দিকে তাকিয়ে রইলাম। আসলে ফাতেমা আমার মুখের খুব কাছে এসে, কাছে মতলব একদম আমার নাকের সাথে নাক লাগিয়ে চোখ বন্ধ করে কান্না করছে। ওর এক হাত আমার চুলে বিলি কাটছে আর অন্য হাতে আমার ব্যান্ডেজ করা হাতে হাত বুলোচ্ছে। আসলে যেটাকে আমি পানির ছিটা মনে করেছিলাম সেটা ওর চোখের পানি ছিল, যেটা আমার মুখে পড়েছিল। সব তো ঠিক আছে, কিন্তু ও কান্না করছে কেন? আমি তো ওকে কাল থেকে এ পর্যন্ত কিছু বলিনি। তাহলে এমন পরিস্থিতিতে ইচ্ছে করছে ওকে বুকের সাথে জড়িয়ে ধরে সান্ত্বনা দেই, কিন্তু না, এত সহজে ওর কাছে হার মানলে চলবে না। কালকের কথাগুলোর শোধ আমি তো ওর থেকে নেব। ওকে মারধর করে বা ওকে বকাঝকা করে নয়, অন্য কৌশলে আমি ওকে বোঝাবো যে আমি রেগে গেলে কি কি করতে পারি, আর মন থেকে কাউকে ভালোবাসলে তার জন্য কি করতে পারি। আমি মুখে রাগী ভাব নিয়ে কণ্ঠ গভীর করে বললাম, কি ব্যাপার, কি হয়েছে? এভাবে মুখের উপর ঝুঁকে কান্না করছো কেন? আর সকাল সকাল এত কান্নাকাটি করার কি আছে? হয়েছেটা কি শুনি? ফাতেমা বুঝতে পারেনি আমি ঘুম থেকে উঠে গেছি। আচমকা আমার কথা শুনে চট করে মাথা তুলে আমার চোখে সোজা দৃষ্টি রাখে। কান্না করতে করতে চোখ লাল করে ফেলেছে। কখন থেকে কান্না করছে কে জানে। আমি বললাম, দেখি সরো, আমাকে উঠতে দাও। ফাতেমা বলে, না, আগে বলুন আপনি আমাকে ক্ষমা করেছেন। আমি বললাম, সকাল সকাল এসব কি হচ্ছে ফাতেমা? নিচে সবাই নিশ্চয়ই আমাদের জন্য ওয়েট করছে। সরো, আমাকে উঠতে দাও, ওয়াশরুমে যেতে হবে। ফাতেমা বলে, কিন্তু আপনি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হবেন কি করে? আপনার দুই হাতে তো ব্যান্ডেজ করা। আমি বললাম, যেভাবে হোক করে নেব, আমাকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না। এই বলে আমি উঠে ওয়াশরুমে চলে গেলাম। প্রায় বেশ কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে বেরিয়ে এলাম, কিন্তু আমার দুই হাতের ব্যান্ডেজ ভিজে গেছে, তাই সেটা খুলে ফেলে দিলাম। নতুন করে ব্যান্ডেজ করতে গেলেই ফাতেমা চাইলো ব্যান্ডেজ করে দিতে, কিন্তু আমি তাকে দিলাম না করতে। আমার এমন ব্যবহারে সে বুঝতে পারলো আমি এখনো প্রচুর রেগে আছি। তারপরও সে হাল ছাড়লো না। সে যে এই বাড়ির নতুন বউ এটা সে ভুলেই গেছে। সে নিচে গিয়ে কাজের বউকে বলে এলো উপরে নাস্তা দিয়ে যেতে। এদিকে আমি হাতের ব্যান্ডেজ করে ঘড়ির দিকে তাকিয়ে দেখি দিনের 10:30 বাজে। এতক্ষণে নিশ্চয়ই সবার নাস্তা হয়ে গেছে। অন্যদিকে সকালে নাস্তার টেবিলে আমাদেরকে না দেখে ফাতেমার মা বলে, কি ব্যাপার ভাইসাব, এরা কি এখনো ঘুম থেকে ওঠেনি? কাকা বলে, সারা রাত ঘুম গেলে তো ওরা ঘুম থেকে উঠবে। আপনি হয়তো জানেন না, কাল ওরা এই বাড়িতে ছিল না। রাতে ওরা আমাদের অন্য বাড়িতে চলে গিয়েছিল। ফজরের আজানের সময় বাড়ি ফিরেছে দুজন। কাকার মুখে এই কথা শুনে ফাতেমার মা তো অবাক হয়ে যায়। এমন কথা শোনার পর আর কোনো প্রশ্ন করার থাকে না, তাই চুপচাপ নাস্তা করে নেয়। নাস্তা শেষ করে ফাতেমার মা বলে, আমি বলছিলাম কি, আমার এখন এখান থেকে যাওয়া উচিত। মেয়ের শ্বশুর বাড়িতে এভাবে থাকা ঠিক না, আর এমনিতেও ওদিকের অনেক কাজ ফেলে এসেছি আমি। কাকা বলে, মেয়েকে বিয়ে দেওয়ার পর আপনি একা গ্রামের বাড়িতে থেকে কি করবেন? তার চেয়ে ভালো আপনি মেয়ের সাথে এখানেই থাকতে পারেন, এতে আমাদের কোনো আপত্তি নেই। ফাতেমার মা বলে, না না ভাই সাহেব, এটা হয় না। মেয়ে বিয়ে দিয়ে মেয়ের শ্বশুর বাড়িতে থাকা এটা খুব খারাপ দেখায়, তাই আমাকে বাধ্য করবেন না। আর যখন মেয়েকে দেখার মন চাইবে তখন তো আমি আসতেই পারবো এখানে। কাকা বলে, ঠিক আছে, আপনি যেমন মনে করেন, তবে আরো কয়েকটা দিন থেকে যান, ফাতেমার জন্য হলেও। ফাতেমার মা ঠিক আছে বলে উপরে চলে গেল। এদিকে ফাতেমার রুমে আসার কিছুক্ষণ পর নাস্তা দিয়ে গেল কাজের বুয়া। ফাতেমা প্লেটে নাস্তা বেড়ে হাতে করে পরোটা আর আমলেট কিছুটা নিয়ে আমার মুখের সামনে ধরে বলে, হাঁ করুন। আমি বললাম, আমি খাবো না, আমার খিদে নেই। ফাতেমা বলে, খিদে নেই বললেই হলো? সকাল 10:30 বাজে, এতক্ষণে নিশ্চয়ই আপনার খিদে পেয়েছে। প্লিজ খাবারটা খেয়ে নিন। আমি বললাম, কেন জোর করছো? বললাম তো আমার খিদে নেই। ফাতেমা বলে, আমি জানি আপনার খিদে লেগেছে, কিন্তু আমার উপর রাগ করে খাচ্ছেন না। সরি বললাম তো, পায়ে ধরেও তো ক্ষমা চেয়েছি, ক্ষমা করে দিন না। আর কখনো আমি আপনার মুখে মুখে তর্ক করব না, কথা দিচ্ছি। আমি বললাম, সত্যি বলছি, আমার খিদে নেই, বরং তুমি নাস্তা করে নাও, তারপর তোমাকে নিয়ে নিচে যাব। কাকা আর মা নিশ্চয়ই নিচে আছে। আমার কথা শুনে ফাতেমা একটু ঘাবড়ে যায়। ফাতেমা বলে, কেন, ওনাদের কাছে কেন যাবেন? আমি বললাম, ওনাদের সাথে কথা আছে আমার। ফাতেমা বলে, কথা? কিসের কথা? আমি বললাম, সেটা সেখানে গেলেই শুনতে পাবে। ফাতেমা বলে, আমি যাব না, আমি জানি কি বলার জন্য আপনি কাকা ও মায়ের কাছে যাবেন। আমি বললাম, জানলে তো ভালো কথা, এখন তাড়াতাড়ি নাস্তা করে নাও। ফাতেমা বলে, তাহলে আপনি ডিসাইড করে নিয়েছেন?
আমি বললাম, হ্যাঁ করে নিয়েছি। ফাতেমা বলে, আমার কথার কি কোনো মূল্য নেই? আমি বললাম তো আমার মুক্তি চাই না। এই বলে নাস্তার প্লেট সব গুছিয়ে এক সাইড করে রেখে হঠাৎ আমি কিছু বুঝে ওঠার আগেই ফাতেমা এসে আমার গলা শক্ত করে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। কান্না করছে আর বলছে, আমাকে ক্ষমা করে দিন, আমি আর কখনো এমন বলবো না। আপনি জানেন, বিয়ের পর একটা মেয়ের স্বামী সব কিছু। স্বামী যেমনই হোক না কেন তাকে মন দিয়ে আগলে রাখে। আপনি একবারও কি আমার কথা ভেবেছেন? আপনি যদি আমাকে এখন ছেড়ে দেন তাহলে আমার কি হবে? আমার মার মান সম্মান ধুলোয় মিশে যাবে। তিনি আমার মুখ পর্যন্ত দেখবেন না। পরশুদিন রাতে আমাদের বিয়ে হয়েছে, মাঝখানে একটা দিন পার হয়েছে, আর আজ আপনি আমাকে ছেড়ে দেবেন? এসব শুনে লোক কি বলবে? তার চেয়ে ভালো একটা কাজ করুন, আমাকে আপনি মেরেই ফেলুন, সেটা ভালো হবে। এদিকে ফাতেমার কথা শুনে আমার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। ওকে আমি যে আর কাঁদাতে পারছি না, আর যে পারছি না ওর কান্না দেখতে। অনেক হয়েছে রাগ করার অভিনয়, আমি আর পারবো না ওকে কষ্ট দিতে। এবার আমি দেরি না করে ওকে আমার কোলে বসিয়ে বুকের সাথে জড়িয়ে নিলাম। আমি বললাম, সরি বেবি, আমাকে ক্ষমা করে দাও তোমাকে কাঁদানোর জন্য। এখন চুপ হয়ে যাও। ফাতেমা বলে, আগে বলুন আপনি আমাকে ক্ষমা করেছেন? আমি বললাম, করেছি, তবে আগে বলো আর কখনো এমন কথা বলবে? ফাতেমা বলে, না, যে কথায় আপনাকে কষ্ট দেয় তেমন কথা আমি কখনো বলবো না। আমি বললাম, আর কখনো আমার কাছ থেকে মুক্তি চাইবে? ফাতেমা বলে, না। আমি বললাম, আমাকে স্বামী হিসেবে মানো? ফাতেমা বলে, মানি। এবার আমি ফিসফিস করে বললাম, ভালোবাসো আমাকে? ফাতেমা কোনো কথা না বলে আমার গলা আরো শক্ত করে জড়িয়ে ধরলো। মুখে না বলে বোঝাতে চাইলো যে সেও আমাকে ভালোবাসে। আমি বুঝেও না বোঝার ভান করে বললাম, তার মানে তুমি আমাকে ভালোবাসো না? ঠিক আছে, কোনো সমস্যা না, বউ যখন হয়ে গেছো তখন আস্তে আস্তে ভালোবাসাটাও হয়ে যাবে। আচ্ছা, তুমি কি করে ভাবলে যে আমি তোমাকে ছেড়ে দেব? ভুলে যেও না ফাতেমা, তুমি বাহিরের কেউ নাও, তুমি আমার স্ত্রী, আমার অর্ধাঙ্গিনী, আমার পথ চলার সঙ্গী। তোমাকে ছাড়ি কি করে বলো তো? ফাতেমা বলে, তাহলে আপনি কাকা আর মায়ের কাছে কেন যাবেন বলছেন? আমি বললাম, কেন আবার? তোমার পড়াশোনা কন্টিনিউ করতে হবে না? তুমি কি পড়াশোনা করতে চাও না? ফাতেমা এবার আমার বুক থেকে মাথা তুলে অবাক হয়ে আমার মুখের দিকে তাকিয়ে বলে, আপনি আমাকে পড়াশোনা করতে দেবেন? আমি বললাম, কেন দেব না, অবশ্যই দেব। এমনকি আমি তোমাকে প্রতিদিন কলেজে দিয়ে আসবো, নিয়ে আসবো। এখন কি কলেজে যাওয়ার মন আছে? ফাতেমা বলে, আপনি অনুমতি দিলে নিশ্চয়ই যাব, যদি কাকা যেতে না দেয়। আমি বললাম, তুমি এখন কাকাকে গিয়ে বলো যে আমি কলেজে যাব, তখন দেখো কাকা কি করে। ফাতেমা বলে, বলবো? আমি বললাম, বলো। ফাতেমা বলে, থাক এখন না, পরে বলবো। এই বলে সে আবার আমার বুকে মাথা রাখে। একটু রাগ দেখানো অভিনয় করে ওকে যে এত তাড়াতাড়ি কাবু করে ফেলতে পারবো ভাবতেই পারিনি। মানুষেরা আসলে সত্যিই বলে যে গ্রামের মেয়েরা খুবই সরল সোজা হয়। আমি তো আমার ফাতেমাকে না দেখলে কখনো বুঝতেই পারতাম না। আমি ওর মাথায় একটা চুমু দিয়ে বললাম, এই তোমার খিদে পায়নি? ফাতেমা বলে, পেয়েছে তো। আমি বললাম, আমারও খুব খিদে পেয়েছে, আমাকে খাইয়ে দেবে না? ফাতেমা এবার আমার কোল থেকে নেমে গিয়ে বলে, হ্যাঁ খাইয়ে দেব। আমি এবার আমার হাত দেখিয়ে ফাতেমাকে বললাম, নিজের হাতকে নিজে আঘাত করে ভালোই উপকার হলো, কি বলো? ফাতেমা বলে, ভালো উপকার হলো মানে কি বলতে চাইছেন? আমি বললাম, এই যে আমি হাতে ব্যথা না পেলে তুমি কি আমাকে খাইয়ে দিতে? ফাতেমা বলে, হাতে ব্যথা না পেলেও আমি আপনাকে খাইয়ে দিতাম, শুধু মুখ ফুটে একবার বলতেন, তাহলে দেখতেন। কেন শুধু শুধু এমনটা করতে গেলেন গতকাল রাতে? আর কখনো এমন কিছু করবেন না, তাহলে কিন্তু এর ফল ভালো হবে না। আমি বললাম, এই তুমি কি আমাকে শাসাচ্ছ? ফাতেমা এবার আমার কাছে এসে আমার মুখের কাছে ঝুঁকে আমার চোখে চোখ রেখে বলে, হ্যাঁ শাসাচ্ছি, যদি আর কখনো এমন করেন না তাহলে। আমি বললাম, তাহলে কি? ফাতেমা বলে, তাহলে এটা করব। এই বলে সাথে সাথে আমার হাত ধরে ব্যথা পাওয়ার স্থানে জোরে টিপ দিল। আমি তো ব্যথায় কুকিয়ে উঠে বললাম, উফ, কি করছো, লাগছে তো। ফাতেমা বলে, আর কখনো করবে না এমন? আমি বললাম, না করব না, ছাড়ো। ফাতেমা ছেড়ে দিয়ে বলে, মনে থাকে যেন। আমি হাত ঝাঁকাতে ঝাঁকাতে বললাম, উফ, কি ডাকাত মেরে বাবা। ফাতেমা বলে, ডাকাতের এখনো কি দেখেছেন, আস্তে আস্তে সব টের পাবেন। এখন চুপচাপ এক জায়গায় বসুন, আমি খাবার খাইয়ে দেই। আমি আর কথা না বাড়িয়ে ফাতেমার দেওয়া খাবার খেতে লাগলাম। আমাকে খাওয়াতে খাওয়াতে ফাতেমা বলে, আমার আংটি আর নূপুর কোথায়? আমি বললাম, কোথায় আবার, ওই বাসায়। ফাতেমা বলে, আচ্ছা পরে আনা যাবে। আমি বললাম, আসলে মনে মনে একটা প্ল্যান করেছি, ওকে একটা সারপ্রাইজ দেব। খাওয়া দাওয়া শেষ হলে
ফাতেমা প্লেট গুছিয়ে নিচে চলে গেল। এই সুযোগে আমি স্বপনের সাথে একটু কথা বলে নিলাম। রাতে ফাতেমার জন্য সারপ্রাইজ আছে। সারাদিন আর বাসা থেকে বের হলাম না। সন্ধ্যার দিকে আমি নিচে যেতেই কাকা আমাকে দেখে বলে, কিরে তোর হাতে কি হয়েছে? আমি বললাম, ওই একটু লেগে গেছে। কাকা বলে, লেগে গেছে মানে? 2 হাতে একসাথে কিভাবে লাগে? আচ্ছা যাই হোক, তুই কি কোথাও বেরোচ্ছিস? আমি বললাম, হ্যাঁ একটু ওই বাসায় যাব, ওখানে কিছু জিনিস রয়ে গেছে সেগুলো আনতে। কাকা বলে, তাহলে ফাতেমাকেও সাথে নিয়ে যা, নয়তো মেয়েটা এখানে একা একা বোর হবে। আমি তো এটাই চেয়েছিলাম, ভালোই হলো। আমি বললাম, ঠিক আছে। এই বলে উপরে গিয়ে ফাতেমাকে নিয়ে বেরিয়ে পড়লাম। ওকে নিয়ে বেরিয়ে একটু ঘুরে ফিরে ফুচকা চটপটি খাইয়ে তারপর ওকে নিয়ে ওই বাসায় গেলাম। তাও আবার স্বপন ফোন করার পরে। এমনটাই প্ল্যান ছিল। ওদিকে স্বপন আমার কথা মতো সব কিছু রেডি করে আমাকে ফোন দিয়ে চলে গেল। আমি বলেছিলাম ওকে থাকার জন্য। বজ্জাতের হাড্ডি বলে কি, আমি ভাই কাবাবের মধ্যে হাড্ডি হতে চাই না, এনজয়। যাই হোক, আমি গাড়ি নিয়ে বাড়ির ভেতর প্রবেশ করলাম। গাড়ি থামতেই ফাতেমা গাড়ি থেকে নামতে চাইল। আমি বললাম, এই একদম গাড়ি থেকে নামবে না। ফাতেমা বলে, কেন? আমি বললাম, সব কিছুতে কেন কেন করতে নেই, যখন যা বলবো তখন তাই শুনবে, বুঝেছ? এই বলে আমি নেমে এসে গাড়ির দরজা খুলে ওকে পাজা কোলে করে বাড়ির ভেতর নিয়ে গেলাম। তবে বেডরুমে নয়, অন্য একটা রুমে নিয়ে গিয়ে খাটে বসিয়ে দিলাম। ফাতেমা বলে, ও এই ছিল আপনার মনে? আমি বললাম, আমার মনে আরো অনেক কিছু আছে ম্যাডাম, মাত্র তো শুরু করলাম। এই বলে আমি টি টেবিলের ডয়ার থেকে আংটি আর নূপুর নিয়ে ওর পাশে গিয়ে বসলাম। তারপর ওর সামনে আংটি আর নূপুর রেখে বললাম, এই নাও তোমার আংটি আর নূপুর। ফাতেমা বলে, এগুলো কে পরিয়ে দেবে আমাকে? আমি বললাম, কেন আমি? ফাতেমা বলে, তাহলে সময় নষ্ট করছেন কেন, পরিয়ে দিন আমাকে। আমি বললাম, জো হুকুম মহারানী। এই বলে আমি ওকে আংটি আর নূপুর পরিয়ে দিলাম। এরপর ওর হাতে একটা চুম্বন করলাম। ফাতেমা বলে, পায়ে কে করবে? আমি বললাম, আবার পায়েও করতে হবে? ফাতেমা বলে, কেন? কাল তো ভালোবেসে সবই করেছিলেন, আজ সেই ভালোবাসা কোথায় উধাও হয়ে গেল? আমি বললাম, আরে আরে রাগ করে না। এই বলে ওর পায়ের পাতায় কিস করলাম। আমি বললাম, এবার হয়েছে? ফাতেমা বলে, হয়েছে। আমি বললাম, এবার বলো, এই আংটি আর নূপুর তোমার পছন্দ হয়েছে? ফাতেমা হাতের রিং ঘোরাতে ঘোরাতে বলে, খুব পছন্দ হয়েছে। আমি জোরে একটা নিঃশ্বাস ফেলে বললাম, যাক, তোমার তো পছন্দ হয়েছে, তাতেই চলবে। এই বলে ওর হাতে একটা চুমো খেলাম। ফাতেমা আমাকে বাধা দিল না, সে শুধু চোখ বন্ধ করে নিল। আমি বললাম, তুমি আমার সাথে অন্যায় করেছ, তার শাস্তি তো তোমাকে পেতে হবে। আচমকা এমন কথায় ফাতেমা ভেবাচাকা খেয়ে যায়। ফাতেমা আমতা আমতা করে বলে, অন্যায় করেছি মানে? আমি বললাম, অন্যায় করেছো বই কি। কাল কত সুন্দর ফুল দিয়ে সাজানো বাসর ঘরে তোমাকে আদর করতাম, আর তুমি কি করলে? ফাতেমা বলে, বারে আমার কি দোষ? আপনাকে দেখলেই তো আমার ভয় লাগে, তাতে আমি কি করব? আমি বললাম, তো ম্যাডাম এখন কি আপনার ভয় কেটেছে? ফাতেমা বলে, আমি বললাম, আর আমাকে দেখলে চেঁচামেচি বা উল্টোপাল্টা কথা বলবেন? ফাতেমা বলে, না। আমি বললাম, তাহলে এখন আপনাকে নিয়ে আধুরা বাসর রাত আজ পূরণ করতে পারি? ফাতেমা বলে, কিন্তু আপনি আমাকে আপনি আপনি বলছেন কেন? আমি বললাম, তো কি বলবো? ফাতেমা বলে, কি বলবেন মানে? আমার নাম ধরে বলবেন। আমি বললাম, তুমি এখন মিসেস মাহির। ফাতেমা তো বলা যাবে না। তা মিসেস মাহির, তাহলে এখন আপনাকে নিয়ে বাসর ঘরে ফেরা যাক, কারণ ফুল দিয়ে সাজানো খাট যে আপনার আর আমার জন্য অপেক্ষা করছে। আমার কথা শুনে ফাতেমা আর হাসি থামিয়ে রাখতে পারলো না। ও ফিক করে হেসে দিল। ওর হাসি দেখে আমি তো পুরোই ফিদা। মেয়েটি এত সুন্দর হাসে যে কি বলবো আপনাদের। এতদিনে আমি এই প্রথম ওর হাসি দেখলাম। আমাকে অবাক হয়ে তাকিয়ে থাকতে দেখে ফাতেমা লজ্জা পায়। ফাতেমা বলে, আপনি অমন করে তাকিয়ে আছেন কেন? আমি বললাম, তাকিয়ে থাকবো না? এই প্রথম তোমাকে হাসতে দেখছি, এত তাড়াতাড়ি থেমে গেলে কেন? তুমি জানো হাসলে তোমাকে খুব সুন্দর লাগে। ফাতেমা বলে, ধুর ছাই, মেকআপ করেছি তো তাই আপনার কাছে আমার হাসি সুন্দর লাগছে। আমি বললাম, তুমি হয়তো জানো না, মেকআপ ছাড়াও তুমি খুব সুন্দরী, তোমার মেকআপ করার কোনো প্রয়োজন নেই। বিনা মেকআপে প্রথম যেদিন তোমাকে দেখেছি সেদিন আমি তোমার উপর ফিদা হয়ে গেছি। কিন্তু কি বলবো, আমাদের ভাগ্য আমাদেরকে অন্যভাবে মিলিয়েছে। তারপরও তোমাকে আমার করে পেয়েছি, এটাই অনেক। আর বাকি রইল কাকা, সে তো তোমাকে প্রথম দেখাতেই আমার বউ হিসেবে তোমাকে পছন্দ করেছে। তুমি কি ভেবেছো তোমার সাথে অন্যায় করেছি বলে তোমার সাথে আমার বিয়ে দিচ্ছে? না, আমার বউ হিসেবে তোমাকে পছন্দ করেছে কাকা। যে কোনো কিছুর বিনিময়ে সে তোমাকে আমার বউ বানিয়ে ছাড়তো, বুঝেছো তুমি? ফাতেমা যেমন লজ্জা পেল তেমন অবাক হলো। তার মানে কাকা
আমি ফাতেমার হাত শক্ত করে ধরে বললাম, ফাতেমা, তোমার কাছে আমার বেশি কিছু চাওয়ার নেই, শুধু আমার দুটো চাওয়া আছে তোমার কাছে। ফাতেমা বলে, কি? আমি বললাম, প্রথম চাওয়া হলো তুমি আমাকে ছেড়ে কখনো যাবে না, আর দ্বিতীয় চাওয়া হলো আমার কাকাকে কখনো অবহেলা করবে না। সে আমার মা বাবা সবকিছু। তুমি জানো, আমার জন্য তিনি বিয়ে পর্যন্ত করেননি। আমার যাতে কোনো কিছুতে অসুবিধা না হয় সেদিকে সবসময় খেয়াল রাখতো। কথা দাও। ফাতেমা আমার হাত শক্ত করে ধরে বলে, কথা দিলাম, কাকাকে আমি কখনো অবহেলা করব না। উনি যেভাবে বলবেন সেভাবেই চলবো, কথা দিচ্ছি। আমি বললাম, আর আমাকে আমাকে ছেড়ে যাবে না তো? কারণ কি জানো, তোমার আমার বয়সে অনেক পার্থক্য। কখনো যদি তোমার মনে হয় আমি তোমার পাশে বেমানান, তখন কি তুমি আমাকে ছেড়ে চলে যাবে? আমার করুণ অসহায় মুখ দেখে ফাতেমা আমার হাত শক্ত করে ধরে বলে, আমি জানি আমি যেতে চাইলেও আপনি আমাকে যেতে দেবেন না, তাই আমি আপনাকে ছেড়ে যাব না কখনো, কথা দিচ্ছি। আমি বললাম, সত্যি যাবে না তো? ফাতেমা বলে, না, যাব না। আমি বললাম, আমি তোমার সাথে যে অন্যায় করেছি সেটা ক্ষমার অযোগ্য। তুমি কি পারবে আমাকে ক্ষমা করতে? তুমি আমাকে ক্ষমা না করলে যে আমি নিজেকে নিজে ক্ষমা করতে পারবো না। ফাতেমা বলে, আপনার আর আমার মাঝে আগে যা হয়েছে সবটাই একটা ভুল বোঝাবুঝির জন্য হয়েছে। সেসব নিয়ে যদি বসে থাকি তাহলে জীবন পেরিয়ে যাবে, আর সংসার করা হবে না। তাই আমি ওসব ভুলে নতুন করে জীবন শুরু করতে চাই। আপনি পারবেন না আপনার দেওয়া সব আঘাত ভালোবাসা দিয়ে ভুলিয়ে দিতে? ফাতেমার কথা শুনে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। ফাতেমাকে শক্ত করে জড়িয়ে ধরলাম বুকের সাথে। আজ ফাতেমাও আমাকে জড়িয়ে ধরেছে। এখন মনে হচ্ছে আমি পুরো দুনিয়া জয় করে ফেলেছি। আমি ওর ঘাড়ে কিস করে বললাম, হ্যাঁ পারবো। আমি যে তোমাকে ভালোবাসতে শুরু করেছি। আমার সব ভালোবাসা শুধু তোমার। আমার সজ্ঞানে আমি তোমাকে কখনো কষ্ট দেব না, কখনো তোমার চোখ থেকে পানি পড়তে দেব না। এই জীবনে তোমাকে এত ভালোবাসা দেব যাতে তুমি পরজন্মে আমাকে স্বামী হিসাবে চাও। বেশ কিছুক্ষণ আমি ওকে জড়িয়ে ধরে রাখলাম, এরপর ছেড়ে দিয়ে বললাম, আর একটা মুহূর্ত নষ্ট করতে চাই না। এই বলে ওকে পাজা কোলে করে তুলে নিলাম। ফাতেমা আমার কোলে ওঠে গলা জড়িয়ে ধরে বলে, আমরা কি এখন বাসায় যাব? আমি বললাম, না, আমরা আজ রাত এখানে থাকবো। ফাতেমা বলে, তাহলে আমাকে কোলে নিয়ে কোথায় যাচ্ছেন? আমি বললাম, কোথায় যাচ্ছি একটু পরে টের পাবে, এখন চোখ বন্ধ করো। ফাতেমা বলে, কেন? আমি বললাম, এ হচ্ছে তোমার একটা সমস্যা। কিছু করতে বললেই কেন কেন করতে থাকো। এখন চুপচাপ চোখ বন্ধ করো, আর আমি না বলা পর্যন্ত চোখ খুলবে না। ফাতেমা কোনো কথা না বলে চোখ বন্ধ করে নিল। এবার আমি ধীরে ধীরে ফাতেমাকে কোলে নিয়ে আমার বেডরুমে গেলাম। ধীরে ধীরে ফাতেমাকে খাটে বসিয়ে দরজা লাগিয়ে ওর পাশে এসে বসলাম। আমি বললাম, এবার চোখ খোলো। আমার কথা মতো ফাতেমা চোখ খুলেই চারিদিকের সাজসজ্জা দেখে অবাক হয়ে দেখতে থাকে। পুরো রুম নানান ফুল দিয়ে সাজানো, পুরো খাট রজনীগন্ধা আর গোলাপ ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে। শুধু তাই নয়, বালিশের উপর ছোট মাঝারি বড় টেডি বিয়ার তরে তরে সাজিয়ে রেখেছে। ঘরের কোনায় কোনায় রং বেরঙের ক্যান্ডেল জ্বলছে। খাটের পাশে টি টেবিলে ছোট বড় মাঝারি গিফট বক্স সাজিয়ে রেখেছে। পুরো রুম ফুলের গন্ধে মোমো করছে। এসব দেখে ফাতেমার তো মুখ দিয়ে কথাই বের হচ্ছে না। এমন একটা সারপ্রাইজ পাবে সে যেন ভাবতেই পারেনি। ফাতেমা এবার আমার দিকে তাকায়। আমি ভুরু নাচিয়ে বললাম, কি ম্যাডাম, কেমন সারপ্রাইজ দিলাম আপনাকে? আমার সারপ্রাইজ আপনার পছন্দ হয়েছে? ফাতেমা অবাক হয়ে বলে, এত কিছু আপনি আমার জন্য করেছেন? আমি বললাম, না, আমার আরেকটা বউ আছে না, তার জন্য করেছি। ফাতেমা বলে, এমন করে বলছেন কেন? বলুন না এসব আমার জন্য করেছেন। আমি এবার ওকে আমার কাছে টেনে নিয়ে ওর চুলে বিলি কাটতে কাটতে বললাম, তোমার জন্য করেছি। তুমি যে আমার প্রথম ও শেষ ভালোবাসা। তোমার জন্য করব না তো কার জন্য করব বলো? ফাতেমা বলে, সত্যি আমি খুব লাকি, ভাগ্য করে আপনার মতো স্বামী পেয়েছি। তবে এমন সারপ্রাইজ আমার কিন্তু প্রত্যেক বছর চাই, আমাদের বিবাহ বার্ষিকীতে। আমি ওর কপালে আলতো একটা চুমু খেয়ে বললাম, তুমি চাইলে প্রত্যেক বছর না, প্রত্যেকটা দিন এমন সারপ্রাইজ দিতে প্রস্তুত আমি। তুমি শুধু একবার মুখ ফুটে বলো যে আমার প্রত্যেক দিন চাই। ফাতেমা বলে, না না, বছরে একবার হলেও হবে। আমি বললাম, তুমি যা বলবে তাই হবে। এখন চলো ফটাফট 2 রাকাত নফল নামাজ পড়ে নেই, কাল তো পড়তে পারিনি। ফাতেমা বলে, ঠিক আছে চলুন, কিন্তু আপনি অজু করবেন কি করে? আপনার হাতে তো ব্যান্ডেজ করা। আমি বললাম, কোনো সমস্যা না, আমি খুলে অজু করে নেব, পরে তুমি না হয় ব্যান্ডেজ করে দিও। এই বলে আমরা দুজন অজু করে এসে 2 রাকাত নফল নামাজ পড়ে নিলাম। মোনাজাত শেষ করে আমি ফাতেমার কপালে গভীর একটা চুম্বন খেলাম। আমি বললাম, মোনাজাতে কি চেয়েছো? ফাতেমা বলে, কি চাইবো আর,
আমার জীবনের সাথে আপনি জুড়ে গেছেন, তাই আপনাকেই ইহকাল আর পরকালের জন্য চাইলাম। মোনাজাতে আপনি কি চেয়েছেন? আমি বললাম, আমি তো আল্লাহর কাছে চেয়েছি আল্লাহ আমাকে যেন 1 দর্জন বাচ্চা দেয়। ফাতেমা বলে, কি 1 দর্জন বাচ্চা চেয়েছেন আপনি? আমি তো ভেবেছিলাম আমাকে চেয়েছেন। আমি এবার ওর গলা জড়িয়ে ধরে বললাম, আরে পাগলি, আমি তোমাকেই চেয়েছি। তুমি আমার জীবনে থাকলে 1 দর্জন বাচ্চা কোনো ব্যাপার না, ও এমনি হয়ে যাবে। কিন্তু প্রিয়, এখন যে সেটা সম্ভব না, কারণ তোমার এখনো 18 বছর পূরণ হয়নি। তোমার 18 বছর পূরণ হওয়া পর্যন্ত আমাকে ধৈর্য ধরে থাকতে হবে। আমি জানি না কতদিন আমি নিজেকে ধরে রাখতে পারবো। আচ্ছা, আর কয় মাস বাকি আছে বলো তো? ফাতেমা বলে, বেশি না, আর মাত্র 1 মাস 12 দিন বাকি আছে। আমি বললাম, তুমি ভালো না, মিথ্যেও তো বলতে পারতে যে আর 2 দিন বাকি আছে। 1 মাস 12 দিন আমি কি করে থাকবো? ফাতেমা বলে, আগে যেভাবে ছিলেন। আমি বললাম, আগে তো তুমি ছিলে না, তাই থাকতে পেরেছি, কিন্তু এখন তো তুমি আমার সাথেই আছো, তাহলে নিজেকে কি করে আটকাবো? হঠাৎ ফাতেমা মুখ ফসকে বলে ফেলে, 1 মাস 12 দিনে কি আসে যায়? এই সামান্য কয়টা দিন কোনো মানেই রাখে না। আমি এখন প্রাপ্তবয়স্ক, তাই আমার কোনো সমস্যা হবে বলে আমার মনে হয় না। কথাগুলো বলে নিজেই লজ্জায় পড়ে যায়। জিভ কেটে চোখ বন্ধ করে মনে মনে বলে, ইস, কি বলতে গিয়ে কি বলে ফেললাম। লজ্জায় লাল হয়ে গেছে ফাতেমা। আমি তো ফাতেমার কথা শুনে মহা খুশি। তাহলে আজ আমার বাসর ঘর বৃথা যাবে না। আজ আমি ওকে পরিপূর্ণ করে নিজের করে পাবো। আলিঙ্গন মুক্ত করে ওর মুখের দিকে তাকিয়ে দেখি ফাতেমার মুখ লজ্জায় লাল হয়ে গেছে। আমি বললাম, এই তুমি কি বললে এখন? আরেকবার বলো না। ফাতেমা আমার বুকে মুখ লুকিয়ে বলে, আমি কিছু বলিনি, কিছু জানি না আমি বললাম, কিছু জানি না বললেই হলো? একটু আগেই তো তুমি বললে তুমি এখন প্রাপ্তবয়সী, তাই তোমার কোনো সমস্যা হবে বলে তোমার মনে হয় না। এই বলো না, তোমাকে আদর করতে দেবে? ব্যাস একবার হ্যাঁ বলো, আর কিছু বলতে হবে না। দেখো আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, প্লিজ একবার হ্যাঁ বলো। এই ফাতেমা, বলো না প্লিজ, একবার বলো। ফাতেমা লজ্জায় আমাকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে, কোনো কিছু বলছেও না, মুখও দেখাচ্ছে না। আমি আবার বললাম, দেখো ভালো হচ্ছে না কিন্তু, আমি কিন্তু সত্যি সত্যি তোমাকে এখন আদর করতে শুরু করে দেব, তখন কিন্তু তুমি কিছু বলতে পারবে না। কি হলো বলো? কিন্তু না, ফাতেমা কোনো কথাই বলছে না। বুঝতে পারলাম সে রাজি। তার নীরবতা, তার লজ্জা আমাকে তাই জানান দিচ্ছে। এবার আমার আর তর সইছে না। আমি ফাতেমাকে ধীরে ধীরে বিছানায় শুইয়ে দিলাম। সে এখনো আমার বুকে মুখ লুকিয়ে আছে। হাতের পাশে লাইটের সুইচ ছিল, লাইট বন্ধ করে ডিম লাইট জ্বালিয়ে দিলাম। নীল রঙের ডিম লাইটের আলোয় পুরো ঘরে নীল আভা ছড়িয়ে পড়েছে। আমি ফাতেমার কানের কাছে ফিসফিস করে বললাম, এইভাবে আর লজ্জা পেও না। আজ তোমার লজ্জা আমি হরণ করব, কারণ তোমার এই লজ্জা আমাকে আরো আকৃষ্ট করছে তোমার প্রতি। তোমাকে আজ আমি এত ভালোবাসা দেব যা তুমি কখনোই ভুলতে পারবে না। তবে আজ এই ফুলসজ্জা রাত যে এত সুখময় হবে আমি ভাবতে পারিনি। সব তোমার জন্য হচ্ছে, তোমাকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করব না। আজ আমার ভালোবাসা দিয়ে তোমাকে বুঝিয়ে দেব আমি তোমাকে কতটা ভালোবাসি। এই বলে ওর বুকে জড়িয়ে রাখা ওড়না খুলে খাটের নিচে ফেলে দিলাম। ফাতেমা এখনো চোখ বন্ধ করে আছে। আমি ওর বন্ধ চোখের দিকে তাকিয়ে ওর বুকে হাত রাখলাম। এক পা ওর পায়ের ওপর তুলে ওর কপালে, গালে, চোখে চুমু খেতে লাগলাম। ওর গোলাপি ঠোঁটে আলতো করে চুমু খেয়ে ঠোঁট জোড়া মুখের ভেতর পুরে নিলাম। এদিকে আমি ওর ঠোঁটে কিস করছি, অন্যদিকে আমার হাত ধীরে ধীরে ওর